ওকে, আশা করি যে আমার স্ক্রিনে দেখা যায়, রাইট? হ্যাঁ ভাই, দেখা যায়। ওকে, তাহলে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এবং কি ওই ফোল্ডারটা দিয়ে ভিএস কোডে ওই ফোল্ডারটাকে ভিএস কোডে কি করলাম, ওপেন করলাম। চলো দেখা যাক যে অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্ট গুলো আমরা কতটুকু ক্লিয়ার করতে পারি আজকে। ফার্স্ট আমি নতুন একটা পাইথন ফাইল নিলাম। তো আমার স্ক্রিন তো দেখা যায় না, দেখতে কোনো অসুবিধা হচ্ছে? ওকে ভাই, ঠিক আছে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এতদিন আমরা যে প্রোগ্রামিং করতেছিলাম এগুলা হয়তো বা আমরা ফাংশনাল ওরিয়েন্টেড কাজ করতেছিলাম, অথবা প্রসিডিওর ওরিয়েন্টেড কাজ করছিলাম। তাহলে এখন জানেন যে ফাংশনাল ওরিয়েন্টেড, প্রসিডিওর ওরিয়েন্টেড এন্ড অবজেক্ট ওরিয়েন্টেড এগুলো আবার কি, ঠিক না? তো আমরা হচ্ছে প্রোগ্রামিং প্যারাডিগম যেটাকে বলে, প্রোগ্রামিং যে আমরা করি, প্রোগ্রামিং প্যারাডিগম হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রসিডিওর ওরিয়েন্টেড, একটা ফাংশনাল ওরিয়েন্টেড, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। প্রসিডিওর ওরিয়েন্টেড কোনটাকে বলবে? যেটা আমরা লিখি a সমান সমান 10, b সমান সমান 20, c সমান সমান a প্লাস b and print c। ওকে, তো এটাকে বলবে আমাদের কি প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। কারণ এর প্রসিডিওর ওরিয়েন্টেড কেন? কারণ এই কোডটা যখন রান হবে, এই ফাইলটা যখন রান হবে, তখন এই কোডের কোনো নিয়ন্ত্রণ নাই। অর্থাৎ যেভাবে প্রোগ্রামার কোড লিখবে সেভাবেই, সেই লজিক অনুযায়ী সেটা একবারই এক্সিকিউট হবে। আমার কথা কি বোঝা যায়? জি ভাই, ক্লিয়ার আছে, কেউ বোঝা তো যায়। রেসপন্স করো। ওকে, তাহলে প্রসিডিউর ওরিয়েন্টেড কোনটাকে বললাম? যে আমি কোড লিখলাম, এখানে আমার কোনো নিয়ন্ত্রণ নেই, আমি যখন রান করব তখন কি হবে, রান হয়ে যাবে, এক্সিকিউশনের ফলে আমার ফলাফল দিয়ে দিবে। ঠিক আছে? তো এটার ফলে সমস্যা হয় কি, যখন আমি কোনো একটা সফটওয়্যার ডেভেলপ যাব, কোনো প্রোডাকশনে যাব, তখন কি করব, আমার কোড যদি যখন আমি লিখবো তখন লজিক অনুযায়ী আমার কাজ ঠিকই করবে, তবে সেখানে মানে কোড ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যায়। তো এই সমস্যার সমাধানের জন্য আসলো কি ফাংশনাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অর্থাৎ ফাংশনাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, আমি একটা ফাংশন তৈরি করব, ফাংশনের দুটো প্যারামিটার নিব, সি ইকুয়াল টু এ প্লাস বি এন্ড প্রিন্ট সি। তো এটা কি ফাংশনাল ওরিয়েন্টেড। অর্থাৎ এখন আমি যদি এই ফাইলটাকে রান করি কোনো আউটপুট দিবে না। আমি যখন আমার ফাংশনকে কল করব তখন এটা আউটপুট দিবে, না কল করলে এটা আউটপুট দিবে না, তাই তো? তো এই প্রোগ্রামিংটা প্রসিডিউর ওরিয়েন্টেড এর যে কোড ম্যানেজ করার ক্ষমতা ছিল এটা আরো উন্নত করছে। তো যখন ওই যে বললাম যে সমস্যার সমাধান হইলেই আর নতুন সমস্যা ক্রিয়েট হয়, মানুষ চায় যে আমার জীবন এখন সহজ আছে। ওই যে যখন ফ্যান যখন ফ্যান ছিল না তখন মানুষের হাত পাখা দিয়েই চলে যেত, কিন্তু যখন ফ্যান আসছে তখন মানুষ এসির কথা চিন্তা করছে। এখন যখন এসি আসছে তখন মানুষ আরো কি করবে, আরো উন্নত চিন্তা করবে। তো মানুষের প্রয়োজন কখনো শেষ হবে না,
আবিষ্কার কখনো শেষ হবে না। তো এটাতে কি সমস্যা হলো, যে এটাতে কোড আর রিইউজ করা যাচ্ছে না, অর্থাৎ অ্যাড ফাংশনটা আমি লিখলাম, তো এটার কোডটা রিইউজ করা যাচ্ছে না। তারপরে হচ্ছে আহ কোডটা কোডের রিডেবিলিটি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি চলে আসলো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন আসে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা কি, অর্থাৎ কোন একটা স্ট্রাকচার ওয়াইজ, এক মিনিট। তো কোথায় ছিলাম আমি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি? তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো এমন এক ধরনের প্রোগ্রামিং স্ট্রাকচার যেখানে অবজেক্ট গুলো হচ্ছে ছোট ছোট ভাগে বিভক্ত থাকে, এবং অবজেক্টের ভিতরে অ্যাট্রিবিউট মেথড একসাথে থাকে, এবং আহ, বাস্তব জগতের সব ধরনের ইমপ্লিমেন্ট গুলো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে পারি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখনই আমরা করব, তখনই আমাদেরকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, যে অবজেক্টের ভিতর কি কি থাকবে। একটু আগে বললাম কি কি থাকবে, অ্যাট্রিবিউট এবং মেথড। তো আমাদের ক্লাস টপিকের শুরুতেই ছিল যে অ্যাট্রিবিউট আর মেথড কি থাকবে। তো যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কোড করবো, আমি কি বললাম আমার সংজ্ঞাটাতে, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্লাস গুলো ক্লাস ছোট ছোট অংশে বিভক্ত থাকবে, সেখানে অ্যাট্রিবিউট এবং মেথড থাকবে। তাহলে কোন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কোন একটা ক্লাস ডিফাইন করার সময় আমাদেরকে কি করতে হয়, ক্লাস কিওয়ার্ড লিখতে হয়, ক্লাস কিওয়ার্ড, দেন হচ্ছে ক্লাসের নেম। আমি যদি বলি যে ক্লাসের নাম কি দেওয়া যায়, স্কুল, ওকে। দেন হচ্ছে আমাদের পাইথনের সিনট্যাক্সে ক্লোন চিহ্ন। তো এখন অ্যাট্রিবিউট আসছে, যে অ্যাট্রিবিউট জিনিসটা কি আর মেথড জিনিসটা কি। অ্যাট্রিবিউট হচ্ছে কোন একটা ক্লাসের ভিতরে একটা ভেরিয়েবল। যেমন স্কুলের কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে, যে স্কুলের নাম থাকতে পারে, স্কুল কোন জায়গায় অবস্থিত সেটা থাকতে পারে। আহ, যেমন স্কুল নেম হচ্ছে, আমরা যদি বলি যে ইনস্টিটিউট, ইনস্টিটিউট ইনস্টিটিউট নেম,
কি থাকতে পারে এটার অ্যাড্রেস, ওকে। তো এই যে ক্লাসের ভিতরে যে ভেরিয়েবল গুলো থাকবে ওইটা হচ্ছে ক্লাসের অ্যাট্রিবিউট, আর একটা থাকবে যে মেথড বা বিহেভিয়ার। অর্থাৎ ক্লাসের ভিতরে যেই ফাংশন গুলো আমরা ডিফাইন করবো এগুলোকে বলা হয় মেথড। ইফ show the details stuff, তো যখন আমরা কোনো ক্লাসের ভিতরে একটা মেথড ডিফাইন করব তখন অবশ্যই আমাদেরকে সেলফ কিওয়ার্ড দিতে হবে। সেলফ কিওয়ার্ডটা কেন দিতে হবে আমি আসতেছি একটু পর। print self dot name, কে যেন কিছু বলতে চাইলো। name self dot address, ওকে। তো আমি কি কয়েক লাইনের একটা কোড লিখলাম। কোডটাতে কি লিখছি, আমি একটা ক্লাস ডিফাইন করছি, রাইট? এই আচ্ছা, কোন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ক্লাস শুধু একটা ব্লুপ্রিন্ট, একটা নকশা, তোমরা বলতে পারো একটা নকশা, ঠিক আছে? তো যখন আমরা এটার অবজেক্ট তৈরি করব তখন আসলে এটার অ্যাকচুয়াল মিনিং দাঁড়ায় যে স্কুল 1 is equal to I, sorry, TPI is equal to at institute আছে। তো এটাকে যদি আমি রান করি ইনিশিয়ালি আমি কোনো আউটপুট পাবো না। তো আমি যদি টিপিআই কে প্রিন্ট করি তাহলে আমি একটা অবজেক্টের আউটপুট পাবো। প্রিন্ট টিপিআই, আমি একটা অবজেক্টের আউটপুট পাইছি। তো এতক্ষণ থেকে আমি যেগুলা বললাম এগুলা তোমরা হয়তো বা কিছুই বুঝো নাই, না বোঝাটাই স্বাভাবিক। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি করে, আমাদের বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে আমাদেরকে খুব হেল্প করে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা যে ক্লাস ডিফাইন করি, এই যে এইটুকু অংশ আমরা একটা ক্লাস ডিফাইন করছি, এই ক্লাসটা আসলে আমাদের একটা নকশা হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে, কথা বলতেছে না। নকশা নকশা হিসেবে কাজ করে বা ডিজাইন হিসেবে কাজ করে। যখন আমরা কোনো একটা বিল্ডিং ডিজাইন করতে যাই বা কোনো একটা বিল্ডিং তৈরি করার পরিকল্পনা করি তখন আমরা কি করি, ওই বিল্ডিং এর নকশা তৈরি করি কোনো একটা ইন্টেরিয়র, কোনো একটা আর্কিটেকচার দ্বারা। সেই বিল্ডিংটা আসলে কোথায় আমাদের আসলে বেডরুম হবে, কোথায় ড্রয়িং রুম হবে, কোথায় ওয়াশরুম হবে, এগুলো ডিজাইন করি না প্রথম ইনিশিয়ালি। তো ঠিক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা এরকম। যেমন তোমরা কি জানো আমাদের ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট যে স্ট্রাকচারে তৈরি, বাংলাদেশে এরকম আর 14টা, আমার জানার মতো 14 কিংবা 15টা পলিটেকনিক ঠিক সেম ডিজাইনে তৈরি। তার মধ্যে মনে হয় ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক একটা। তোমরা কি জানো এটা? না ভাইয়া। জি ভাইয়া, সেম তো টাইমে তৈরি করা হয়েছিল এই কারণে maybe। সেম টাইমে তৈরি করা হয়েছে। তো এই যে ঠাকুরগাঁও পলিটেকনিকটা তৈরি করা হয়েছে, অন্যান্য পলিটেকনিক গুলা ঠিক সেম ডিজাইনের কেমনে হইলো, কারণ ঠাকুরগাঁও পলিটেকনিক যে নকশা অনুযায়ী তৈরি করা হয়েছে অন্যান্য পলিটেকনিক গুলো ঠিক সেম নকশা অনুযায়ী তৈরি করা হয়েছে। তোমরা জাস্ট বাস্তব জীবনের সাথে প্রোগ্রামিংটাকে একটু মিলাই নাও, আমি তোমাদেরকে বাস্তব জীবনের সাথে ভাবাচ্ছি, ঠিক আছে?
তো ঠিক আমাদের এই যে ক্লাস ডিফাইন করি আমরা, এই ক্লাসটা কি একটা নকশা। যখন আমরা কি করব, কোন একটা অবজেক্ট তৈরি করব, তখন অ্যাকচুয়ালি আমাদের ক্লাসের যে এই যে একটা নকশা, এই নকশা অনুযায়ী একটা অবজেক্ট তৈরি হয়ে যায়। কথা কি বুঝতে পারছো? তো আমরা ক্লাস কিভাবে ডিফাইন করি? ক্লাস কিওয়ার্ড, তারপর হচ্ছে ক্লাসের নেম। যদি কোনো অ্যাট্রিবিউটের প্রয়োজন হয় ওই অবজেক্ট তৈরিতে, তাহলে সেই অ্যাট্রিবিউট গুলা, তারপরে যেই যেই ওই অবজেক্টের যে বিহেভিয়ার গুলা হয়, সেই বিহেভিয়ার গুলা আমরা এখানে ডিফাইন করে দেই। যেমন আর মেথড সবাই ডিফাইন করতে পারি। তো তারপরে সেগুলোকে আমরা কেমন ব্যবহার করতে পারি? অবশ্যই যখন আমরা আমাদের নকশা শেষ হয়ে যাবে, সেই নকশা অনুযায়ী আমরা কোনো একটা অবজেক্ট তৈরি করতে পারবো খুব সহজেই। কোনো একটা ভেরিয়েবল দিব, তারপরে সেই যে নকশা বা ক্লাস নেম অনুযায়ী দেওয়ার পর, ক্লাস নেম দেওয়ার পরে যখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, তখনই কি হয়ে যাবে, এই যে ডিজাইনটা আছে এই ডিজাইন অনুযায়ী একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে। তো যদি এখন দেখো যে প্রিন্ট টিপিআই ডট নেম, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখন বলি যে টিপিআই নামের যে অবজেক্টটা আছে ওইটার নেম এখন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থাকবে না, টিপিআই ডট নেম ইজ ইকুয়াল টু ডিপিআই। ওকে, এখন দেখো তো নেমটা চেঞ্জ হয়ে গেছে। কি ডিপিআই নেম চেঞ্জ হয়ে গেছে? তাহলে অবজেক্ট কি ছিল? টিপিআই। মেইন ঘটনা কিন্তু ঘটতেছে এই যে টিপিআই ভেরিয়েবলের ভিতর। তোমরা মনে করিও না যে আসলে এইখানে আসে নাম চেঞ্জ করে দিচ্ছি, এটা জাস্ট একটা নকশা। যখন আমরা টিপিআই এর ভিতর এই যে একটা অবজেক্ট তৈরি করে ফেলছি, দেন সব ঘটনা ঘটতেছে এই যে টিপিআই ভেরিয়েবলের ভিতর। তোমরা মনে করো যে টিপিআই ভেরিয়েবলের ভিতর আমরা আগে কি স্টোর করতাম? যেমন স্টোর করতাম হচ্ছে নাহিদ। এখন আমরা টিপিআই এর ভিতর যেটা চেঞ্জ করবো, নাহিদের ভিতর চেঞ্জ হবে না? তো ঠিক সেরকম আমরা টিপিআই এর ভিতর স্টোর করছি কাকে? এই পুরো ঘটনাটাকে। কথা বুঝতে পারছো? জি ভাইয়া। টিপিআই এর ভিতর এখন কি কি আছে? একটা পুরা ঘটনা আছে। যেমন এখানে কি আছে? নাম, অ্যাড্রেস। আমরা চাইলে কি টিপিআই একটা আমরা চাইলে টিপিআই এর ভিতরে অ্যাড্রেস কে চেঞ্জ করে দিতে পারবো। ঢাকা, বাংলাদেশ। এখন যদি আমি বলি যে টিপিআই ডট অ্যাড্রেস পিন করবো, তাহলে চেঞ্জ করে দিছে। তাহলে মানে এখন আমরা এইটুকু তো ক্লিয়ার যে আসলে ক্লাস জিনিসটা কি। ক্লাস আসলে একটা নকশা ছাড়া আর কিছুই না। কথা বুঝে গেছি? আসল ঘটনা ঘটে কোথায়? যেখানে অবজেক্ট ক্রিয়েট করা হয়। ঠিক আছে, তোমরা কি ক্লিয়ার? আচ্ছা, আমি যেটুকু কথা বললাম এইটুকু সবাই ক্লিয়ার? জি ভাইয়া। কারো কোনো ডাউট? ওকে, তাহলে আমি আগাই, যেহেতু আমরা একদম বিগিনার পর্যায়ে আসি। তো একটা ক্লাসের সিনট্যাক্সটা আমাদের মনে থাকবে যে ক্লাস কিওয়ার্ড, তারপরে ক্লাসের নেম, তারপরে ক্লাসের দুটা জিনিস থাকবে, একটা হচ্ছে কি অ্যাট্রিবিউট আর একটা মেথড। অ্যাট্রিবিউট মানে কি? তার ভিতর কি কি জিনিস থাকবে, আর মেথড বলতে কি তার বিহেভিয়ার কি হবে। ওকে, তো আমরা এখন নতুন একটা ক্লাস ডিফাইন করি। তো ক্লাস ডিফাইন করার সময়
কেউ একজন আমাকে ইনস্ট্রাকশন দাও তো, আমি কেমনে ক্লাস ডিফাইন করবো একটা। কেউ একজন মাইক্রোফোন অন করো। কেউ নাই? ভাই প্রথমে ক্লাস লেখেন। প্রথমে ক্লাস কিওয়ার্ড সব হ্যাঁ, ছোট হাতের হবে, ক্লাস কিওয়ার্ডে সবগুলাই ছোট হাতের। ছোট হাতের হবে। তারপর নেম। ক্লাস নেম, ক্লাস নেম হিসেবে আমরা কি দিতে পারি? ডক। ওকে। জি ভাই। তারপর তারপর ক্লোন। কি ব্র্যাকেট হয়? না ভাই, ক্লোন। ক্লোন। তারপর এন্টার। এর এখন ভিতর কয়টা জিনিস থাকে? এর এর ব্লকের ভিতর কয়টা জিনিস থাকবে? দুইটা, কি কি? একটা অ্যাট্রিবিউট আর একটা আছে মেথড। আচ্ছা, অ্যাট্রিবিউট বলতে কি বোঝায়? অ্যাট্রিবিউট বৈশিষ্ট্য ভাই। বিহেভিয়ার মানে তো বৈশিষ্ট্য। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট জিনিসটা কি? ইজি ভাই, মানে আসতেছে না। ওকে, নো প্রবলেম। তো কি কি থাকবে? অ্যাট্রিবিউট আর বিহেভিয়ার, জি ভাই। রাইট? জি। তো আচ্ছা, ডগের দুইটা অ্যাট্রিবিউট বলো। ডগের নেম, জি ভাই। নাম থাকবে। নাম অনুযায়ী ধরো যে, আচ্ছা ইনিশিয়ালি তো কোনো নাম আমরা দিব না, নাম দিয়ে দিলাম। আমরা শুধুমাত্র কি করতেছি? ডিজাইন করতেছি, ঠিক না? আমরা ইনিশিয়ালি কি করতেছি? ডিজাইন। আচ্ছা, ডিজাইনটা আমরা কেন করতেছি এটাও একটু পরে আসবো। ধরো যে আমরা কি করব, যে আমরা হচ্ছে একটা লিস্ট করব। কিসের লিস্ট বলো তো? কুকুরের লিস্ট। ওকে, আজকে আমরা কুকুরের লিস্ট করব। তো নেম, একটা কুকুরের আগে কি বৈশিষ্ট্য থাকবে? কালার থাকবে, ঠিক না? তো এটাও ইনিশিয়ালি নান। আর কি কি থাকবে বলো, তাড়াতাড়ি বলো। কে মাইক্রোফোন অন করছিল? বলো, তাড়াতাড়ি বলো। ভাই হাত পা এগুলা থাকে। ওকে, নেম আর কালার দিয়েই। তারপরে কি? ওনার নেম। ওনার নেম দরকার নেই। ভাই ঈদ দেয়া যায়। কি কি? ঈদ দেয়া যায়। শোনা যায় না, তোমার আওয়াজ ডাবল আসতেছে। বলতেছি ভাইয়া ইট দেওয়া যায়। ইট। ওকে, তাহলে আমরা কি করি? আমরা হচ্ছে দুটা অ্যাট্রিবিউটে রাখি। বিহেভিয়ার হিসেবে আমরা ইনফরমেশন ইনফো সেলফ লিখি। লেখার পরে সেলফ ডট কালার অ্যান্ড প্রিন্ট সেলফ ডট নেম। ওকে, আমরা প্রিন্টে কি করবো? সেলফ ডট নেম। তো আমরা কি করছি? একটা ক্লাস ডিফাইন করছি। এই ক্লাসটা কি? শুধুমাত্র একটা ডিজাইন, ঠিক আছে? তো আমরা কি করব, যে ডক ওয়ান ইজ ইকুয়াল টু, অবশ্যই ডক ডিজাইনের একটা কি অবজেক্ট তৈরি করতে হবে। ডক টু ইজ ইকুয়াল টু, তো আমরা কি করছি? একটা ভেরিয়েবলে এই নকশা অনুযায়ী একটা ডিজাইন তৈরি করছি, আর একটা ভেরিয়েবলে ওই নকশা অনুযায়ী আরেকটা ডিজাইন তৈরি করছি। তো কি দুইটারই কি আছে? তো আমরা যদি বলি যে ডক ওয়ান ডট
ইনফো, তাহলে কি আসবে? দুটো ইনিশিয়ালি নান আসবে, কারণ দুটো ভ্যালুয়ে আমরা কোন ডিফাইন করে নেই। ওয়ান ডট নেম ইজ ইকুয়াল টু ওকে। এখন কিন্তু ডক ওয়ানের ইনফো নাম হিসেবে আসছে নবিতা, বাট কালার হিসেবে আসছে নান। ঠিক আছে, এরকম ভাবে আমরা হচ্ছে কি করতে পারি, এরকম ভাবে আমরা আহ একটা জাস্ট ক্লাস লিখে এর হাজার হাজার অবজেক্ট তৈরি করতে পারি, এবং কি হাজার হাজার অবজেক্টকে আলাদা আলাদা ভাবে কাজ করাতে পারি। তো সেক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, কোড আমরা রিউজ করতে পারতেছি। অর্থাৎ আমরা যখন কোনো একটা ডিজাইন তৈরি করব, তখন সেই ডিজাইন অনুযায়ী আমরা যখন অনেক হাজার হাজার অবজেক্ট তৈরি করতে পারবো, তার মানে কি আমাদের সেই ডিজাইনটা আমরা হাজার হাজার জায়গায় ইউজ করতে পারতেছি। তো এই জন্য আমাদের আমাদের যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কোডের রিউজেবিলিটিটা অনেক ভালো পাওয়া যায়। অর্থাৎ আমরা কোড অনেক জায়গায় রিউজ করতে পারি। তাছাড়াও অবজেক্ট ওরিয়েন্টেড যে ফোর পিলার, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, ডাটা অ্যাবস্ট্রাকশন, এইগুলো হচ্ছে আমাদের অবজেক্ট আমাদের কি অনেক সুবিধা প্রদান করে, যেগুলো কোডিং এর গতি বাড়ায়, কোডের সিকিউরিটি বাড়ায়, এরকম ভাবে আরো অনেক ধরনের আমাদের সুবিধা প্রদান করে। তো আমরা এতক্ষণ পর্যন্ত কি জানলাম, যে আসলে পুরো একটা ক্লাস কিভাবে ডিফাইন করতে হয়, ক্লাসের ভিতরে আসলে কতগুলা জিনিস থাকে, যে ক্লাসের ভিতরে দুটো জিনিস থাকে, যে অ্যাট্রিবিউট আর হচ্ছে মেথড। ঠিক আছে, তো অ্যাট্রিবিউট কি মেথড কি আশা করি যে আমাদের এখন বুঝা গেছে। তো আমি তোমাদেরকে বলতে চাইছিলাম যে যখনই আমরা ক্লাসের ভিতর কোনো একটা মেথড লিখি, তখন সেলফ কথাটা কেন লিখি? তো এই যে সেলফ কথাটা আছে, এই সেলফ কথাটার মানে হচ্ছে যখন সেই ডিজাইনটা তৈরি হবে, তো তখন তো আসলে কোনো একটা ভেরিয়েবলের ভিতর একটা অবজেক্ট তৈরি হচ্ছে, রাইট? কি কথা বোঝা জি যায়? জি ভাইয়া। তো কোনো যখন আমরা কোনো একটা ক্লাস ক্লাসকে অবজেক্ট হিসেবে তৈরি করতেছি, তখন আসলে অবজেক্টটা তৈরি হচ্ছে এই ভেরিয়েবলটার ভিতর। তো এখন যখন আমরা হচ্ছে আরেকটা অবজেক্ট তৈরি করলাম, আরেকটা অবজেক্ট তৈরি করলাম, এখন যখন আমি দিব প্রিন্ট ডক ওয়ান ডট ইনফো, তাহলে ডক ওয়ান ডট ইনফো দেওয়ার ফলে আমাদেরকে কি প্রিন্ট করাবে? যদি আমরা হচ্ছে ডক ওয়ান এর ভিতর ডক ওয়ান ডট ইজ ইকুয়াল টু আমি তাহলে এখানে আমার কয়টা ডকের অবজেক্ট ক্রিয়েট করা আছে? দুইটা কয়টা? ভাইয়া। দুইটা, ডক ওয়ান, ডক টু। বাট ডক ওয়ান এর ভিতর আমি কিছু ইনফরমেশন রাখছি, নেম এবং কালার, দুইটাই ডক ওয়ান এর দিছি, ঠিক না? তো যখন আমি ডক ওয়ান ডট ইনফো দিচ্ছি, তার মানে কি আমি কাকে আহ আমি কাকে পিন করতে যাচ্ছি? অবশ্যই ডক ওয়ান এর ভিতর যেই কি আছে, অবশ্যই ডক ওয়ান এর ভিতরে যেই নাম আছে, ডক ওয়ান এর ভিতর যেই কালার আছে, ওইটারই তো ইনফরমেশন দেখার জন্য ডক ওয়ান ডট ইনফো দিছি, রাইট? তো যখন আমি ডক ওয়ান ডট ইনফো দিচ্ছি, তার মানে ডক ওয়ান এর ভিতর যেই ইনফোটা আছে, সেই ইনফোকে কল করবে। তো এই যে ইনফো ফাংশন আছে, এটা তো ডক ওয়ান এর ভিতরেও আছে, ডক টু এর ভিতরেও আছে, রাইট? জি ভাইয়া। আমার কথা কি বোঝা যায়? হ্যালো এভরিওয়ান। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ভাই,
তো কি এই যে ডক 1 এর ভিতরেও ইনফো ফাংশন আছে, ডক 2 এর ভিতরেও ইনফো ফাংশন আছে, এই বিষয় নিয়ে কারো কোনো সন্দেহ আছে? কারণ আমরা ক্লাস হিসেবে ডিফাইন করছি এইটুকু, যখন একটা অবজেক্ট তৈরি হয়েছে তখন এর সম্পূর্ণটাই এই ভেরিয়েবলের ভিতর গেছে। যখন এই ডিজাইন দিয়ে আরেকটা অবজেক্ট তৈরি হয়েছে তখন এর সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলোই ডক 2 এর ভিতরেও আছে, রাইট? তার মানে ডক 1 এর ভিতর যদি ইনফো ফাংশন থাকে, ডক 2 এর ভিতরেও ইনফো ফাংশন আছে। কিন্তু আমরা এখানে প্রিন্ট করার সময় কোনটাকে প্রিন্ট করছি? ডক 1 ডট ইনফো। যখন ডক 1 ডট ইনফো মানে কি এই ভেরিয়েবলের ভিতর যে ইনফো ফাংশনটা আছে ওই ইনফো ফাংশনটা কল হয়েছে। এখন ওই ইনফো ফাংশনটা কল হওয়াতে ইনফো ফাংশন কি বলতেছে যে তার ভিতর যে সেলফ আছে, সেলফ মানে কি সে নিজেই, তো সেলফ ডট কালার, অর্থাৎ এখানে সেলফ কিওয়ার্ডটা না দিলে সে কি করতো? সে নিজেকে খুঁজে পাইতো না। সে আহ, সে যে একটা অবজেক্টের মেথড, কোন অবজেক্টের মেথড? ডক, আসলে ডক 1 অবজেক্টের মেথড, ঠিক না? সে কিন্তু এখন যে ইনফোটাকে আমরা কল করছি সেই ইনফোটা আসলে ডক এর মেথড না, ডক 2 এর মেথড না, ডক 1 এর মেথড। তো যেন সে নিজেকে চিনতে পারে, অর্থাৎ সে নিজের অ্যাট্রিবিউট গুলো অ্যাক্সেস করতে পারে, সেই জন্য আমরা কি করি? আমরা সেলফ কিওয়ার্ডটা ব্যবহার করি। সেলফ মানে নিজেই, অর্থাৎ যেই অবজেক্টের মেথডকে কল করা হচ্ছে সেই অবজেক্টের কালারকে প্রিন্ট করবে, যে অবজেক্টের মেথডকে কল করা হচ্ছে সেই অবজেক্টের নামকে প্রিন্ট করা হবে। এখন কি বোঝা গেছে যে সেলফ কিওয়ার্ড আমরা কেন ব্যবহার করি? জি ভাইয়া। আচ্ছা, তোমরা একটা ক্লাস আর কিছু অ্যাট্রিবিউট লিখে রান করো তো, রান করার পরে আমাকে একটু আউটপুট গুলা মেসেজে দাও, তারপর আমরা নেক্সট সেকশনে আগাবো, ঠিক আছে? দেখো কেউ সিনট্যাক্স এরর খাচ্ছ কিনা অ্যাট্রিবিউট এবং মেথড ডিফাইন করতে যাই। দেখো তোমরা কি রান করতে চাও? জি ভাইয়া। ওকে, তাহলে তোমাদেরকে আমি 2-1 মিনিট সময় দিলাম। একটা ক্লাস ডিফাইন করবা, সেই ক্লাসের অবজেক্ট তৈরি করবা। আসলে আমি যেই থিং গুলো তোমাদেরকে বললাম আসলে ওইগুলো ওইভাবে কাজ করতেছে কিনা, আসলে তারপরে আরেকটু বিস্তারিত আলোচনা করে আমরা নেক্সট সেকশনে। এখনো একজনও কোন রকম ক্লাস এবং অবজেক্টের কোড লিখে সাবমিট করে নাই। তো আমি চাই অন্তত পক্ষে একজন তো সাবমিট করুক।
ওকে, ধন্যবাদ আরিফ হোসেন। তো আমার মনে হয় যে সবাই কোড রান করার চেষ্টা করতেছে। তো আমরা আবার ক্লাসে ফিরে আসি, ঠিক আছে? তো কিবোর্ড কাজ করতেছে না। তো সবাই কি ক্লাসে? হ্যান্ড রাইজ করো তো। কি কেউ ক্লাসে নাই? না সবাই কোড রানে ব্যস্ত? ওকে, তো আমরা দেখলাম কি যে আমাদের ক্লাসগুলো যেগুলো আছে সেগুলো আসলে আহ কিসের মতো করে কাজ করে, একটা ডিজাইন, জাস্ট একটা নকশার মতো কাজ করে। আমাদের মেইন ঘটনা ঘটে আমরা যখন অবজেক্ট তৈরি করি, ঠিক আছে? তো আমাদের হচ্ছে এখন আমরা দেখবো যে ইনিট মেথড। ইনিট মেথড কি কাজ করবে আমাদের? যখন আমরা কোনো একটা ক্লাস ডিফাইন করব, আসলে সেটার কনস্ট্রাক্টর, যেরকম কনস্ট্রাক্টর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন কনস্ট্রাক্টর আছে, ঠিক আমাদের পাইথনে ইনিট মেথড কনস্ট্রাক্টরের মতো করে কাজ করে। অর্থাৎ যখন কোনো একটা ফাংশন নিজে নিজেই কল করে এবং কি তার অবজেক্টকে গঠনে, তার সেই ক্লাসের অবজেক্টটাকে কি করতে সাহায্য করে, যখন কোনো একটা ফাংশন নিজে নিজেই রান হয় এবং তার অবজেক্টকে সেই ক্লাসের অবজেক্ট গঠনে সহায়তা করে, তখন তাকে আমরা কনস্ট্রাক্টর বলি। তো পাইথনে আমাদের ইনিট মেথড যেটা আছে সেটা হচ্ছে কোনো একটা ক্লাসের অবজেক্ট তৈরিতে সহায়তা করে। যেমন আমরা যদি দেখি যে ক্লাস ক্লাস পেন, তো ক্লাসটা আমাদের অবশ্যই ক্লোন দিতে হবে। তারপরে আমাদেরকে আমরা ইনিট মেথড। তো পাইথনে সবাই মনে রাখবা যে ইনিট সিনট্যাক্সটা মনে রাখবা। তো সব মেথডের মতো এখানেও আমি সেলফ কিওয়ার্ড দিলাম ইনিট কোম্পানি, তারপরে হচ্ছে কালার, তারপরে যদি আমি দেই হচ্ছে টাইপ। তা আমি কি করব? সেলফ সেলফ মানে কি? সেলফ মানে কি বলতো? সেলফ মানে আসলে এই যে পেন, ঠিক আছে? সেলফ ডট নেম ইজ ইকুয়াল টু সেলফ ডট কোম্পানি, কোম্পানি ইজ ইকুয়াল টু কোম্পানি, সেলফ ডট কালার ইজ ইকুয়াল টু কালার, টাইপ ইজ ইকুয়াল টু টাইপ। ওকে, তাহলে আসলে আমি কি বলছিলাম যে ইনিট মেথড হচ্ছে এমন একটা মেথড যেটা হচ্ছে তার যেই ক্লাস আছে সেই ক্লাসের অবজেক্ট তৈরিতে সহায়তা করবে। তাহলে এই যে এই ইনিট মেথডটা কখন কল হবে? যখন এই ক্লাসের অবজেক্ট তৈরি হবে তখন এটা অটোমেটিকলি কল করবে। তাহলে এখন প্রশ্ন হইলো যে এই যে ইনিট মেথডটা অবজেক্ট তৈরিতে কেমনে সহায়তা করতেছে, রাইট? আমি কথা বুঝে যায়? জি ভাই। তাহলে আমি কি বললাম একটু আগে যে ইনিট মেথড কি করবে? যখন এই পেন নামক ক্লাসের একটা অবজেক্ট তৈরি হবে তখন সেই অবজেক্ট তৈরিতে সহায়তা করবে, ঠিক না? তো এই কথা বলার পরে আমি কি করছি, এই যে ইনিট মেথড, ইনিটের একটা মেথড লিখছি। তাহলে এখন আমার প্রশ্ন হইলো যে কিভাবে এই ইনিট মেথড এই পেনের একটা অবজেক্ট তৈরিতে সহায়তা করবে। তো
তো যদি এই ইনিট মেথডটা না থাকতো, ঠিক আছে, ধরো যে এটা নাই, তাহলে কি এই পেনের ভিতরে আর কিছু আছে? ওকে, এখন ইনিট মেথডটা কি করবে, সে অটোমেটিকলি যখন কল হবে তখন সেলফ ডট কোম্পানি অর্থাৎ পেনের কোম্পানি নামে একটা কি করবে, অ্যাট্রিবিউট তৈরি করবে। সেলফ ডট কালার, পেনের একটা কালার তৈরি, কালার নামে একটা অ্যাট্রিবিউট তৈরি করবে। সেলফ ডট টাইপ, পেনের একটা টাইপ নামে অ্যাট্রিবিউট তৈরি করবে। আমার কথা কি বোঝা গেছে? আবার দেখো যে ইনিট মেথডের ভিতরে, ইনিট মেথড যখন কল করবে, যেমন আমাদের ফাংশনের প্যারামিটার থাকে না, ইনিট মেথডে আমরা 3টা প্যারামিটার দিছি। এই প্যারামিটার গুলো কি করবে, প্যারামিটার আসলে কি, যখন ফাংশন কল করা হবে তখন আসলে এই প্যারামিটার গুলো দিয়েই কল করতে হবে, তাছাড়া এই ফাংশনটা কি এরর আসবে না। তো এখন ইনিট মেথড কি করবে, যে সেলফ ডট কোম্পানি নামে অর্থাৎ কোম্পানি নামে এখানে একটা কোম্পানি নামে এখানে একটা অ্যাট্রিবিউট তৈরি করে নেবে, এবং কি ইনিট মেথডের প্যারামিটার হিসেবে আমরা যে নামটা দিব এটা কোম্পানির নাম হিসেবে এখানে অ্যাসাইন করে দিবে। আমার কথা কি বোঝা গেছে? কেউ কোনো কথা বলতেছে না? জি ভাই। ওকে, তো এখন যদি আমরা কি করি, আমরা অন্য একটা চেঞ্জ নামে আমি একটা ফাংশন তৈরি করি, যেখানে সেলফ, আমি ঠিক সে 3টা প্যারামিটারই দিয়ে দিই, এখানেও 3টা প্যারামিটার দিয়ে দিই। দেওয়ার পরে কি করবে, ও ঠিক সেম কাজটা করবে। ও ঠিক সেম কাজটা করবে। তারপর আমি একটা দিই ডিসপ্লে ইনফো সেলফ, এবার আমি কোনো প্যারামিটার দিলাম না, সেলফ ডট কোম্পানি ইজ ইকুয়াল টু প্রিন্ট কোম্পানি নেম, কোম্পানি। ঠিক আছে, আমি 3টা অ্যাট্রিবিউটকে এখানে পিন করে নেই। সেলফ ডট কোম্পানি, সেলফ ডট কালার, সেলফ ডট টাইপ, কালার এন্ড টাইপ। ওকে, তাহলে এখন দেখি যে আসলে এই যে ইনিট মেথড আমরা লিখলাম, এই ইনিট মেথড আমাদের পেন নামক যে ডিজাইনটা আছে সেই ডিজাইন অনুযায়ী একটা কলম তৈরিতে আমাদেরকে কিভাবে হেল্প করে। ঠিক আছে, তো যখন আমরা আসবো প্রথমে একটা এরর খাই নেই, তো একটা এরর খাই, ঠিক আছে। তো যখন আমরা এটাকে রান করব, 1 মিনিট সময় দাও। তো তোমরা একটু টার্মিনালটা লক্ষ্য করো, যেখানে আমাদেরকে কি এরর দিছে, pen.init নামক যে একটা ফাংশন আছে, মিসিং 3 রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট, কোম্পানি, কালার এন্ড টাইপ। অর্থাৎ ইনিট ফাংশনটা যে আপনি রান করেছেন, আমরা কি কোনো ইনিট ফাংশন রান করছি? না। কিন্তু আমি কি বলছিলাম, যে ইনিট ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটা অবজেক্ট তৈরির সময় অটোমেটিক্যালি রান হবে, এবং কি এই যে পেন নামক ক্লাসটা আছে, এই ডিজাইনটা আছে, এই ডিজাইন অনুযায়ী অবজেক্ট তৈরিতে আমাদেরকে হেল্প করবে, ঠিক না? কথা বলতেছ কেন? জি ভাই। ইনিট ফাংশনটা অটোমেটিকলি রান হবে এবং সেটা অবজেক্ট তৈরিতে হেল্প করবে। সেই কথা অনুযায়ী ইনিট ফাংশন রান হয়েছে, বাট ইনিট ফাংশনের যে 3টা রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট, অর্থাৎ কোনো একটা ফাংশনকে আমরা যখন রান করব তখন আসলে আমাদেরকে তার আর্গুমেন্ট গুলো ফুলফিল করে রান করতে হবে, রাইট? তো যখন আমরা ইনিট ফাংশনটা এখানে রান হয়েছে অটোমেটিক্যালি,
কিন্তু আমরা তার আর্গুমেন্ট গুলো দেইনি, তখন কিন্তু সে এরর দিয়ে দিছে, ঠিক না? তো আমরা যদি এখন আসি যে ইনিট ফাংশন যখন কোনো একটা ক্লাস, তার আর্গুমেন্ট গুলো আমরা অবজেক্ট তৈরির সময় এখানে পাস করে দিতে পারি। ম্যাটাডোর, তারপরে কি কালার হচ্ছে ব্ল্যাক, আর হচ্ছে টাইপ হচ্ছে বল পেন। ওকে, যখন আমরা কি করছি, তিনটা আর্গুমেন্ট ফিল আপ করে দিছি। আর্গুমেন্ট গুলো আমরা কোথায় দিতে পারতেছি? ইনিট ফাংশন যখন আমরা ব্যবহার করব তখন আমরা যে অবজেক্ট তৈরির পরে আমরা এই যে ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের ভিতরে আমরা যে প্যারামিটার গুলা দিব এগুলো সবগুলো ইনিট ফাংশনের প্যারামিটার, ঠিক আছে? তো এখন যদি আমি রান করি তাহলে কি এখন কি আমরা কোনো এরর পাইছি? না। এখন আমরা কোনো এরর পাইনি। দেখো এরর পাইছি। তার মানে আমাদের যে ভেরিয়েবল এ নামক ভেরিয়েবল, এর ভিতরে প্যানের একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। তখন যে অবজেক্টটা তৈরি হয়েছে, এখন ইনিট ফাংশন আমাদেরকে কিভাবে হেল্প করছে? ইনিট ফাংশন আমাদেরকে কি করছে, যে যখন আমরা ইনিট ফাংশনটা কল হয়েছে সেলফ ডট ইনিট, সেলফ বলতে বলতে কি, এই যে প্যান নামক যে ডিজাইনটা আছে, অর্থাৎ এর ভিতরে প্যানের একটা ডিজাইন আছে না, প্রোফাইল। তো এর ভিতরে কি করছে, একটা অ্যাট্রিবিউট তৈরি করছে, কোম্পানি নামে একটা অ্যাট্রিবিউট তৈরি করছে। সেলফ ডট কোম্পানি যখন আমরা বলবো, তার মানে কি এইটার ভিতরে কোম্পানি নামে অ্যাট্রিবিউট, আমরা যদি এখানে কোম্পানি থাকতো, কোম্পানি নামে একটা ভেরিয়েবল থাকতো, এটা যদি নান হইতো, ঠিক আছে, তাহলে এই ফাংশনের ভিতর যখন যদি আমরা কোম্পানিকে অ্যাক্সেস করতে চাইতাম তখন কি লিখতে হতো আমাদের? সেলফ ডট কোম্পানি লিখতে হতো না? হুম, কি কথা বলো না কেন? সেলফ ডট কোম্পানি লিখতে হতো না এখানে অ্যাক্সেস করার জন্য? জি ভাইয়া। তো ঠিক তার উল্টো ভাবে কি করছে সে, কোম্পানি নামে একটা ভেরিয়েবল সে উপরে ডিফল্ট তৈরি করে ফেলবে মেমোরিতে। কথা বুঝতে পারছো আমার? হুম। সে মেমোরিতে সেলফ ডট কোম্পানি নামে একটা ভেরিয়েবল তৈরি করলো, অর্থাৎ এই যে পেন নামক, সেলফ ডট কোম্পানি না, কোম্পানি নামে একটা অ্যাট্রিবিউট তৈরি করলো, কার? পেনের অ্যাট্রিবিউট তৈরি করার পরে ওই যে ইনিট ফাংশনে যে আমরা পেনের নাম দিচ্ছিলাম না, মেটাডোর, এখানে তো দিচ্ছিলাম আমরা মেটাডোর নাম, ঠিক না? হ্যাঁ। তো এই মেটাডোরটা কি করলো, এই কোম্পানি নামের ভিতর ভ্যালু হিসেবে অ্যাসাইন করলো। কথা কি বোঝা গেছে? জি ভাইয়া। তো ঠিক সেম পেন ডট সেলফ ডট কালার নামে যে একটা অ্যাট্রিবিউট তৈরি করছে, তার ভিতর আমরা যে কালারটা দিছি ওই কালারটাকে অ্যাসাইন করছে। সেলফ ডট টাইপ নামে একটা অ্যাট্রিবিউট তৈরি করছে, সেই অ্যাট্রিবিউটের ভিতর আমরা যে টাইপটা দিছিলাম সেই টাইপটা স্টোর করছে, রাইট? কি ঠিক আছে আমার কথা? জি ভাই। ওকে, আমার কথা যদি ঠিক থাকে তাহলে পরবর্তী ঘটনাগুলা আমরা এখন কি করতে পারবো। এ আমরা যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট এ ডট কোম্পানি। আচ্ছা, এখন আমার কথাগুলো যদি সবকিছু ঠিক থাকে তাহলে এ ডট কোম্পানি কি হবে বলতো? মেটাডোর। কেন মেটাডোর হবে? এর ভিতর কি কোম্পানি নামে কোনো কিছু আমি দিছি? কে বললো মেটাডোর? হুম, ভাই আমি বলছি। তাহলে আমি তো এর ভিতরে কোম্পানি নামে কোনো কিছু দেই নাই, তাহলে এর ভিতর কোম্পানি আসলো কই থেকে? সরি। ওই যে ইনিট ফাংশন তৈরি করে দিছে, তাই তো? হুম। ইনিট ফাংশনই কোম্পানি তৈরি করছে এবং কি কোম্পানির ভিতর কোম্পানিকে রাখছে, ঠিক না? হ্যাঁ। তার মানে এখন যদি আউটপুট মেটাডোর আসে তাহলে আমার কথাগুলো সবকিছু ঠিকঠাক। জি আর ভাই। না আসলে আর কি, মাফ করে দিও। তো আসে, ঠিক আছে। হুম। তার মানে আমি যেগুলা কথা বলছি সবগুলাই ঠিক। তো ঠিক। তো ঠিক আছে, তারপরে আমরা একটা ফাংশন ডিফাইন করেছিলাম যে চেঞ্জ নামক একটা ফাংশন। এই ফাংশন তো আর ইউনিক না যে ওইটা অটোমেটিক্যালি কল হবে, এটাকে কল করতে হবে, তাই তো? হুম। তো
তো চেঞ্জ ফাংশন কি করবে, চেঞ্জ ফাংশন আমাদের কাছে ইউনিটের মতো তিনটা কি নিবে, তিনটা আর্গুমেন্ট নিবে। কথা বোঝা গেছে? জি ভাইয়া এমনকি সেই তিনটা আর্গুমেন্টকে কি করবে, সে আগে যে ভ্যালুগুলা ছিল ওই ভ্যালুগুলা বাদ দিয়ে নতুন ভ্যালুগুলা আমাদের চেঞ্জ করে দিবে। কথা কি বুঝতে পারছো? হুম তো দেখি এখন আমরা চেঞ্জ ফাংশনকে এ ডট চেঞ্জ, অর্থাৎ চেঞ্জ নামক যে বিহেভিয়ারটা আছে এই বিহেভিয়ারটাতে আমরা আবার ঠিক সেম ভ্যালুগুলোকে কপি করি। কপি করার পরে কি আমরা দিব অল টাইম। ওকে, আবার ব্ল্যাক। তো আমরা এর ভ্যালুটা আগে যেগুলো ছিল সব ভ্যালু আমরা কি করে দিছি, পরিবর্তন করে দিছি। আসলে পরিবর্তন হবে, পরিবর্তন কি হওয়ার কথা? হয়তো কথা ভাইয়া। আচ্ছা, আমাদের লজিক অনুযায়ী কি বলে, যখন আমরা চেঞ্জ ফাংশনকে এ ডট চেঞ্জ বলতে কি, এর ভিতরে এই সম্পূর্ণ ডিজাইন আছে, ঠিক না? সম্পূর্ণ ডিজাইন বলতে কি, ডিসপ্লে ফাংশনও এর ভিতরে আছে, চেঞ্জ ফাংশনও আছে, ইনিট ফাংশনও আছে, রাইট? তো তার মানে যখন আমরা চেঞ্জ ফাংশনকে কল করবো, চেঞ্জ ফাংশন আমাদের কাছ থেকে তিনটা আর্গুমেন্ট নিবে। সে নিচে তো আছেই, আরো কয়টা নিবে, একটা দুইটা তিনটা নিবে। তো এ নিজে আছে আর বাকি তিনটা আমাদের কাছে নিছে। আমরা এখন আমাদের লজিক অনুযায়ী সেটা চেঞ্জ হওয়ার কথা। তো আমরা যখন এটাকে রান করবো, ঠিক চেঞ্জ হয়ে গেছে। জি ভাইয়া ওকে, দেখি এখন সব ভ্যালু গুলো চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা, আমরা যদি এ এ ডট ডিসপ্লে ইনফো ফাংশনকে কল করি, তাহলে সে আমাদেরকে কি করে দিবে? হুম, ডিসপ্লে ফাংশন কি করবে? আমাদের সব ইনফরমেশন দেখতে হেল্প করবে না? হুম ডিসপ্লে ফাংশনকে যখন কল করা হবে তখন কি করবে, ওর যেই কোম্পানি নামক অ্যাট্রিবিউটটা আছে সেই অ্যাট্রিবিউটকে সে দেখতে হেল্প করবে। ঠিক আছে, তো এখন যদি আমি এটাকে রান করি, আশা করি যে আউটপুট গুলো তো মনে হচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, তো সব ভ্যালু আমাদের চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, তোমরা কি এবার ইউনিট মেথড সম্পর্কে ক্লিয়ার, যে ইউনিট মেথড আমাদেরকে কিভাবে হেল্প করে একটা ক্লাসের অবজেক্ট গঠনে? তোমরা কি সবাই ক্লিয়ার? জি ভাই হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, কে কি ক্লিয়ার না হ্যান্ড রাইজ করো, আমি উত্তর দিয়ে দেবো তোমার যেটুকু প্রশ্ন আছে। তারপরে সবাই ক্লিয়ার? আলিফ হোসেন, হ্যাঁ আলিফ বলো। যে ভাইয়া ডিসপ্লে ইনপুট ডিসপ্লে ফাংশনটা বুঝো নাই? ভাইয়া আরেকটু বুঝাই দিলে ভালো হতো। ওকে, তুমি দেখো ইনিট ইনিট ফাংশন তুমি বুঝছো? জি ভাইয়া ইনিট ফাংশন কি করতেছে, একটা অ্যাট্রিবিউট তৈরি করতেছে, অ্যাট্রিবিউটের ভিতর ভ্যালু রাখে দিচ্ছে। কিন্তু তুমি ডিসপ্লে ফাংশন দেখো কিছুই নেই। সেলফ মানে কি, তার সম্পূর্ণটাই সে নিজে। সেলফ ডট কম, সে কি করতেছে ডিসপ্লে ফাংশনের ভিতরে হচ্ছে কি, প্রিন্ট জাস্ট একটা স্ট্রিং যেটা আমরা দিচ্ছি সেটাই। সেটা তো আর আমরা এখানে কি আছে ও সেটা আমরা আচ্ছা আমাদের মতো করে দিছি। তারপরে সে প্রিন্ট করতেছে কি, প্রিন্টের ভিতরে আমরা কি একাধিক ভ্যালু প্রিন্ট করতে পারি না? হুম কমা দিয়ে যখন আমি সেলফ ডট কোম্পানি দিচ্ছি, সেলফ ডট কোম্পানি অ্যাট্রিবিউট হিসেবে এখন কি আছে, যখন আমরা চেঞ্জ ফাংশন কল করছি তখন কি অল টাইম আছে না? জি ভাইয়া তার মানে সে ইনিশিয়ালি কোম্পানি নেম হিসেবে অল টাইম প্রিন্ট করবে, ঠিক না? আর কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। তারপরে কোম্পানির কালার হিসেবে যে কালারটা আমরা সেট করছি বা সেট করার পরে আবার চেঞ্জ করছি একবার, যে চেঞ্জের কালারটা ওইটা হুম, টাইপ হিসেবে টাইপ। কথা কি বুঝা গেছে? জি ভাইয়া ওকে, আরো কোনো প্রশ্ন, বা আমি তো বুঝাইতে পারিনি, অন্যভাবে বুঝাইতে হবে? না ভাইয়া বুঝছি এবার। ওকে,
আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলো। ওকে, ধরে নিলাম কারো কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, আমাদের নেক্সট টপিক কি? সময় দাও। ওকে, আমাদের এবার টপিক ইনহেরিটেন্স এন্ড পলিমরফিজম। ঠিক আছে, চলো দেখে নিই যে ইনহেরিটেন্স জিনিসটা কি। ইনহেরিটেন্স, যে ইনহেরিটেন্স কিন্তু একটা ইংলিশ শব্দ, এটার বাংলা অর্থ যদি আমরা করি, তোমরা কি কেউ ইনহেরিটেন্স এর বাংলা অর্থ জানো? এইটার মানে ভাই একজনের জিনিস আরেকজন ব্যবহার করার মতো মনে হয়। না, একজনের জিনিস আরেকজন ব্যবহার এটা করে হবে না। ভাই উত্তরাধিকার সূত্রে একটি ক্লাস অন্য একটি ক্লাসের বিহেভিয়ার ধারণ করে। ওই তো। ইনহেরিটেন্স শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে উত্তরাধিকার সূত্রে কোনো কিছু পাওয়া। ঠিক আছে, হ্যাঁ। তুমি তোমার বাবার সম্পত্তি ইনহেরিট করবা, এটা স্বাভাবিক, ঠিক না? তোমার বাবার যে সম্পদ গুলো আছে, তোমার বাবার যে বৈশিষ্ট্য গুলো আছে, এগুলো তুমি পাবা, রাইট? জি ভাইয়া। তো ইনহেরিটেন্স এর আভিধানিক অর্থ বোঝায় যে উত্তরাধিকার সূত্রে কোনো কিছু পাওয়া, অর্থাৎ আমার দাদার ছিল, এরপরে আমার বাবার হয়েছে, তারপরে আমার হবে, ঠিক না? জি ভাইয়া। তো দেখি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসলে এটা কেমনি পসিবল। প্রোগ্রামিং এ আসলে সবকিছুই পসিবল। আমি ছোট্ট করে বুঝাই, ঠিক আছে? ক্লাস অ্যানিমেল, ঠিক আছে? তো যদি আমি আসি অ্যানিমেল, সরি, ইনিট ফাংশন তো এখন সবাই বুঝি না, কি বলো সবাই? জি ভাই বুঝি। আচ্ছা, অ্যানিমেলের কয়েকটা কমন বৈশিষ্ট্য বলো তো। অ্যানিমেলের কালার, কালার ইজ ইকুয়াল টু, আচ্ছা, কালার, কয়েকটা কমন বৈশিষ্ট্য বলো অ্যানিমেলের। কালার থাকবে অবশ্যই, তারপরে হচ্ছে আহ ভাই লেখ দেন। তারপরে হচ্ছে আইস, ওকে। ওকে, তো এই ইনিট ফাংশনটা কি করবে এখন? আমাদের অ্যানিমেল নামক যেই আহ ইটা আছে, ক্লাসটা আছে, এটাকে বিল্ড করতে সাহায্য করবে। আমরা আরো একটা মেথড লিখে ফেলি। হচ্ছে
create the color class ফুড কে আমরা কেন অ্যাক্সেস করতে পারতেছি না? কারণ আমাদের অ্যাট্রিবিউট হিসেবে তৈরি হয়েছে ফুডস। এখানে আমাদের যেই ফাংশনাল প্যারামিটারটা আছে এটা জাস্ট শুধুমাত্র ওই অ্যাট্রিবিউটে স্টোর করার জন্য ব্যবহৃত হয়েছে। অ্যাক্সেস করার সময় আমাদেরকে ফুডস এ লিখতে হবে। তো কালার লেক আই এখানে আবার কেন নিচ্ছে না? ভাই এ দিছে নে এ দিছেন ভাই আই, হ্যাঁ ই হবে হেল্প আই। ওকে, আমরা যেটা লিখছি বানানে কি আসে যায়? স্পেলিং মিস্টেক। ওকে, একটা আমরা কি লিখছি? ক্লাস লিখছি, খুব সাধারণ একটা ক্লাস যেটার হচ্ছে অ্যাট্রিবিউট সেট হবে। এন্ড অ্যাট্রিবিউট আমরা কি করব? ডিসপ্লে ফাংশনের মধ্যে অ্যাট্রিবিউট পাবো, ঠিক আছে? তো এটা কি এনিমেলের। তো আমরা যদি এখন কি করি, আরেকটা ক্লাস তৈরি করি, ক্লাস ডগ। এমনকি এখানে আমরা যদি এনিমেল নাম ডগের পরে আমরা কি করলাম, একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আমরা কিন্তু সাধারণ ক্লাসগুলোতে এরকম আগে দেইনি কখনো। তো আমরা কি, যখনই আমরা এই যে ডগ নামে একটা ক্লাস ডিফাইন করছি, কি নামে? ডগ নামে। পরবর্তীতে আমরা কি করছি, একটা ক্লাস ডিফাইন করছি এবং কি এখানে এনিমেল কে অ্যাসাইন করে দিছি, ইনহেরিট করে দিছি। যখনই আমরা কোনো একটা ক্লাসকে এইভাবে অন্য একটা ক্লাসের ভিতর ইনহেরিট করে দিব, তখন অটোমেটিকলি এই ডগ ক্লাসটা এই যে আমাদের এনিমেল ক্লাস আছে, এই এনিমেল ক্লাসটা সব বৈশিষ্ট্য ধারণ করে ফেলবে। এখন যদি আমরা ডগ ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি d1 নামে, ওকে, ডগ যখন আমরা তৈরি করলাম, তখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা অবশ্যই এরর খাবো। কারণ কি বলছে এখানে, কি বলছে, এনিমেলের যে ইনিট ফাংশন আছে সেটা 4টা রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট ডিজার্ভ করে, বাট আমরা একটাও দেইনি। এরকম এরর দিছে না? কি এররটা, কি এররটা সম্পর্কে আমরা ক্লিয়ার? সে বলতেছে এনিমেলের যে ইনিট ফাংশন আছে সেটা 4টা রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট ডিজার্ভ করে, বাট এই যে চারটা আর্গুমেন্টের মধ্যে আমরা একটাও দেইনি। কিন্তু আমরা কি কখনো এনিমেলের অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছিলাম? দেখো, আমরা কারে অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছিলাম? ডগের। ডগের। বাট এররটা আসছে কোথা থেকে? এনিমেল থেকে। এখান থেকে, এনিমেল থেকে। তার মানে আমরা যখন ডগ ডগ নামক যেই ক্লাসটা ডিফাইন করছি, সেখানে যে আমরা এনিমেল নামক ক্লাসটাকে ইনহেরিট করে দিছি, তার মানে এই যে ডগ আছে, এই ডগ সম্পূর্ণ কি করছে? ডগ হচ্ছে এনিমেলের সব বৈশিষ্ট্য ধারণ করে ফেলছে। আমরা যদি এখন ডগের ভিতরে একটা নতুন মেথড লিখি, লিভ চেঞ্জেস নামে, ওকে, আমরা এই ইউনিট ফাংশনটাকেই কপি করি। তো এখানে শুধু আমি একটু অলস সব কোড লিখার ইচ্ছা করে না, সারাদিন কোড লিখি, আবার এখানে আসেও কোড লিখতে হচ্ছে, ঠিক আছে? তো এই জন্য শর্টকাটে আমি করে দিলাম। তো ডগের ভিতরে একটা নতুন ফাংশন আসছে, কি? চেঞ্জ। তুমি কি দেখছো আমি কি করলাম? ঘটনাটা এখানে কি ঘটলো? জি ভাইয়া।
আচ্ছা, তোমরা কি কেউ অনুমান করে ফেলছো যে আসলে চেঞ্জ ফাংশনটা কি করবে এখানে? চেঞ্জ করবে। আসলে ডগের ভিতর যে জিনিসগুলো আছে ওগুলা চেঞ্জ করবে, ঠিক না? তো এখন আমরা যখন ডগের একটা অবজেক্ট ক্রিয়েট করবো, তো অবশ্যই আমাদেরকে কি দিতে হবে, বা যে জিনিসগুলা, যেমন কালার হচ্ছে ব্ল্যাক, লেগ হচ্ছে 4, সাইজ হচ্ছে 2, এন্ড আর বাকি নেট। ওকে, তো যখন ডগ ওয়ানের অবজেক্ট এখন যদি আমি ক্রিয়েট করি, তাহলে কিন্তু সে তার অবজেক্ট ক্রিয়েট করে ফেলছে, কারণ ডগ যে ইনহেরিট করছিল, ডগে ইনিট মেথড নাই, তারপরেও কিন্তু এই 4টা আর্গুমেন্ট দেওয়া যাইতো, দেওয়া যাইতেছে, ঠিক আছে না? তার মানে ডগের ভিতর ইনিট মেথড আছে, অর্থাৎ ডগের যে এনিমেল নামক যে ক্লাসটা আছে, এটা যে ডগ ইনহেরিট করছে, তার মানে এনিমেলের যত বৈশিষ্ট্য আছে সব ডগের ভিতর আছে। জাস্ট আরো আমরা নতুন একটা বৈশিষ্ট্য অ্যাড করছি চেঞ্জ নামে, যেটা এনিমেলের ভিতর নাই। তারপরে সেই সাথে এনিমেলের একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলি। তো আমরা যদি এনিমেলের অবজেক্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এখানে এনিমেলের একটা অবজেক্ট ক্রিয়েট করবো, এনিমেল 1, A1 নামে একটা এনিমেলের অবজেক্ট ক্রিয়েট করলাম, যেটার কালার হচ্ছে হোয়াইট। ওকে, তো এখন ডগের ভিতর কি এনিমেলের সব বৈশিষ্ট্য আছে, বাট এনিমেলের ভিতর ডগের সব বৈশিষ্ট্য কি আছে? না। নাই। তার মানে আমরা এখন কি করব, আমরা যদি বলি যে D1 অর্থাৎ ডগ নামে যেই অবজেক্ট আছে সেটা যদি আমরা ডিসপ্লে করতে চাই, ওকে ফাইন, সে সব ইনফরমেশন গুলো কি ডিসপ্লে করাইছে? দেখো, জি ভাইয়া। ডিসপ্লে করাইছে। আর যখন আমি A1 এর, আমি যদি বলি যে A1 ডট ডিসপ্লে, তাহলে কি ডিসপ্লে করাবে? জি ভাই করাবে। ওকে, ডিসপ্লে করাইছি, বাট তুমি যদি এখন দেখো যে D1 ডট চেঞ্জ ফাংশনটি কল করো, চেঞ্জ ফাংশনটি কল করো, দেখো ওকে, তাহলে এটা কি চেঞ্জ করবে? তাহলে এখন D1 ডট ডিসপ্লে দিলে অবশ্যই চেঞ্জ করতেছে কিনা আমরা বুঝতে পারবো, ঠিক না? হ্যাঁ, জি ভাই দেন। তাহলে এখন যখন D1 ডট ডিসপ্লে দিলে D1 এর যে নতুন আইটেম গুলো চেঞ্জ হবে, সেই চেঞ্জেস আইটেম গুলো আমাদেরকে পিন করে দেখাবে, রাইট? জি ভাই। তো এখন দেখো আমাদেরকে নতুন আইটেম গুলো দেখাচ্ছে। গ্রিন। হ্যাঁ, এ ভাইয়া তোমার মাইকটা অফ করো, ডাবল সাউন্ড আসতেছে। আমার না ভাইয়া, ওই যে আব্দুর রহিম। ওকে ওকে, এখন দেখো নতুন নতুন আইটেম গুলো, চেঞ্জেস আইটেম গুলো তোমরা পাইছো? জি ভাইয়া। এখন যদি তোমরা A1 ডট চেঞ্জ করো, তাহলে কি বুঝতে A1 ডট চেঞ্জ করো, তাহলে কি চেঞ্জ নামে কোনো অ্যাট্রিবিউট আছে? কি দেখো, চেঞ্জ নামে কোনো অ্যাট্রিবিউট আছে? থাকলে তো তার কালার চেঞ্জ হয়ে যেত। ওকে, আমি তারপরেও দেখি যে আমি ফোর্স করি যে আসলে সে চেঞ্জ করতেছে কিনা, যদিও তার ভিতরে সেই বৈশিষ্ট্য নাই, তা আমাদেরকে কি এরর দিয়ে দিছি যে এনিমেল অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট চেঞ্জ। এনিমেলের ভিতর চেঞ্জ নামে কোনো বৈশিষ্ট্য বা চেঞ্জ নামে কোনো ফাংশন নাই, চেঞ্জ নামে কোনো কিছুই নাই ওর ভিতর, A1 এর ভিতর।
তার মানে কি ইনহেরিটেন্স মানে কি, যে এই যে প্যারেন্ট ক্লাসের যেই চাইল্ড ক্লাস যে প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করলো, এখানে ডগ হচ্ছে কি চাইল্ড ক্লাস, অর্থাৎ সে কাকে ইনহেরিট করছে, অ্যানিমেল। অ্যানিমেল হচ্ছে তার পিতা, ঠিক আছে, পিতা বা হচ্ছে ওকে। তাহলে ডগ কি করলো, ডগ নামক যে ক্লাসটা আছে সেই তার প্যারেন্ট ক্লাসকে কি করছে, পিতা তার যে পিতা যে ইটা আছে তাকে ইনহেরিট করছে, তার সব বৈশিষ্ট্য কিন্তু সে পাইছে, এবং কি তার যে নিজস্ব বৈশিষ্ট্য চেঞ্জ, তার সেই বৈশিষ্ট্যটাও তার আছে। সেক্ষেত্রে ডগ নামক যেই ক্লাসটা আছে সেই ক্লাসটা অনেকগুলা বৈশিষ্ট্য অলরেডি ধারণ করে ফেলছে, এবং কি সে অ্যানিমেলের বৈশিষ্ট্য পাচ্ছে, সে তার নিজের বৈশিষ্ট্য পাচ্ছে। বাট অ্যানিমেল নামক যে ক্লাসটা আছে সেই ক্লাসটা তার যে পুত্র আছে তার বৈশিষ্ট্য পায় নাই, স্বাভাবিকভাবেই পাবে না, কারণ এই বৈশিষ্ট্য শুধুমাত্র ডগের নিজস্ব বৈশিষ্ট্য, এটা তার পিতা বা মাতার কাছ থেকে সে পায়নি, সে এটা নিজেই অর্জন করছে। কথা বুঝে গেছে? জি ভাইয়া। আচ্ছা, ইনহেরিটেন্স এর বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। যখনই আমরা কোনো একটা ক্লাস কোনো একটা অন্য ক্লাসকে ইনহেরিট করবো, ইনহেরিট করে কি হবে, ফার্স্ট ব্র্যাকেট দেন ক্লাসের নাম দিলেই ওই ক্লাসের সব বৈশিষ্ট্য এই ক্লাসের মধ্যে চলে আসবে। এইভাবেই কি করে একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইনহেরিট করে। তো ইনহেরিট করলে কি হবে, যে এই যে ক্লাসের বৈশিষ্ট্য, এই ক্লাসের বৈশিষ্ট্য সম্পূর্ণ এই ক্লাসটার ভিতর চলে আসবে, অর্থাৎ প্যারেন্ট ক্লাসের ভিতর চলে আসবে। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো ইনহেরিটেন্স সম্পর্কে। ভাইয়া একটা ইনহেরিটারে কি দুইটা ক্লাসের বৈশিষ্ট্য ইনপুট করা যাবে না? তোমার কথা কম শোনা যাচ্ছে। ভাইয়া বলতেছি যে একটা ইনহেরিটারে কি একসাথে দুইটা ক্লাসের বৈশিষ্ট্য ইনপুট করা যাবে না? একটা ক্লাসের ভিতর একসঙ্গে দুইটা ক্লাসের বৈশিষ্ট্য ইনহেরিট করা, হ্যাঁ। আমিও জানি না, তবে একটু পাগলামি করে দেখি যে যায় কিনা। ঠিক আছে, স্যার দেখি, লেটস ট্রাই। যায় ভাইয়া। ট্রাই। যায় শিওর? জি ভাইয়া। ওকে, ট্রাই করি। এনিমেল টু, এটার নাম দেবো আমরা ডিসপ্লেস। তার মানে আমরা যদি এখন D1 এ ডিসপ্লেস নামক যে ফাংশনটা আছে ওটা রান করাইতে পারি, তাহলেই মানে দেখো যায়। কার প্রশ্ন ছিল? আমার প্রশ্ন ছিল। কি যাচ্ছে? হুম, হুম, যাচ্ছে তো। কেমনে বুঝতে যাচ্ছে এখন আমাকে বলো। আমি তো দুইটাই সেম লিখছিলাম, এনিমেল 1 আর এনিমেল 2 সেম ছিল। চেঞ্জ করে দেন একটু। ডিসপ্লে ফাংশনটা চেঞ্জ করে ডিসপ্লে জায়গায় ডিসপ্লে আছে, রাইট? ওকে, তার মানে যাচ্ছে। কার প্রশ্ন ছিল? হ্যাঁ, আমার প্রশ্ন ছিল। ওকে, তা তুমি ক্লিয়ার? ওকে, তারপর আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, প্রশ্ন না থাকলে আমরা মুভ করি নেক্সট সেকশনে, ঠিক আছে? আমার এটাকে কিন্তু আমরা রাখিয়া আমার বা 24
ঠিক আছে আমি আগে শুনি মনে তো ছিল আমার পরে ওকে, নেক্সট সেকশন আমাদের কি পলিমরফিজম। তো পলিমরফিজম কি করে, অনেক সময় আমরা পলিমরফিজম বহুরূপতা সৃষ্টি করে। আমি কি বলি যে পাইথন আমার লোকে কি অ্যানিমেশন করে তো আমি পালাপালা একটা আমার এই ক্লাসটাকে আমি আচ্ছা ভাইয়া, আপনার হচ্ছে দিক থেকে একটু নয়েজ আসছে, যদি কিন্তু করা যায় বেটার। কি বলতেছি, একটু নয়েজ আসছিল। একটু কষ্ট করতে হবে, আমি সম্ভবত এটা ফিক্স করতে পারবো না। ওকে ওকে, নো প্রবলেম। ওকে, এখন আমি একটা নিয়ে মাঝে মধ্যে আসবো, সবাই জানাতে থাকবে। তারপর গেলে আবার মাঝে মধ্যে পরস্ত বেশি যায় বন্ধু তো ইনিশিয়ালি আমি কি এনিমেলের যে বিষয়টা আছে সেটাকে আমি কি করছি, মেকিং নয়েজ দিছি। আমি কি করবো এখন, আমি যে ড্রপকে ইনহেরিট করলাম, আমাদের পুরো কোডের মধ্যে এটা উদাহরণ দেওয়া সম্ভব। যখন আমি এটাকে কি করব, আবার ড্রপের ভিতরে আমি তো জানি না যে আপনার মাথা কি করবো, আমি আপনি যদি দেখেন না তো জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি অধিকাংশ জানুয়ারি তোমার লাগে তো দেখেন 5 দিন কিন্তু বাচ্চা পাওয়া যাবে 2 দিনের ক্লাস, কিন্তু এই সাবজেক্ট পাওয়া যাবে ডককে এবার কি করবে, ডককে ইনহেরিট করবে। সেটা আমি একটু আমাদেরকে ইনহেরিটেন্সটা আরো ভালোভাবে বোঝানোর জন্য দিলাম। আমরা মেইন আমাদের টপিক কি, পলিমরফিজম। স্পিক তো দেখো যে এখন কি, যে এনিমেল নামে যে একটা ক্লাস আছে, সেই ক্লাসের ভিতরে স্পিক ফাংশন আছে। আবার যখন এই যে ডগটা আছে, ডগ তো কি করে, ডগ যখন এনিমেলকে ইনহেরিট করে তখন কিন্তু ডগের এনিমেলের ভিতরে স্পিক ফাংশন ছিল, ঠিক না? তার মানে যদি আমি এই স্পিক ফাংশনটা নাই দিতাম তাহলে কিন্তু ডগ মেকিং নয়েজে আসতো, ঠিক না? ডগের স্পিক ফাংশন যে কল করলে মেকিং নয়েজ আসতো। বাট এখন যদি আমরা ডগের স্পিক ফাংশন কল করি তাহলে কি কিভাবে আসবে? আবার দেখো যে ক্যাটের স্পিক ফাংশনকে যখন আমরা কল করবো তখন মিউ মিউ আসবে। তো দেখো যে একই রকম ফাংশন জাস্ট ক্লাস অনুযায়ী ভিন্ন মানে বহু রূপ দেখাচ্ছে। যেমন আমি যদি ক্যাটের একটা অবজেক্ট তৈরি করি, ক্যাট আমি ভাই কনফার্ম না দিলে আমি খুলতে পারতাম জানেন এখন তো দেখতাম যে একটা বোনা করলে ক্যাটের সময় কেন এগুলো দিতে হচ্ছে বলতো? কেউ কি বলতে পারবে ক্যাটের সময় আমাকে এই ইনফরমেশন গুলো কেন দিতে হচ্ছে?
এই চারটা ওগুলা চারটা বৈশিষ্ট্য দেওয়ার লাগবে, ওগুলা রিকোয়ারমেন্ট আছে না। কেন ক্যাটের সময় কেন? ক্যাটের সময় তো আর ওই চারটা বৈশিষ্ট্য দেওয়ার কেন দরকার? ক্যাট তো ইনহেরিট করছে ডগ থেকে, তো তার ইউনিক ফাংশন নেই। ভাই ডগেও তো ওই চারটা কি দিয়েছেন। বলতেছি আমার প্রশ্ন কথায় বলো দেখি, যে ক্যাটের ভিতর আমি ক্যাট তো ডগকে ইনহেরিট করছে, তো ডগের ভিতরে আমি চারটা কেন দিয়েছিলাম? কারণ ডগ ইনহেরিট করছে এনিমেলকে, এনিমেলের ভিতর ইনহেরিট ফাংশন ছিল। বাট আমি তো ক্যাট ইনহেরিট করছি ডগকে, তাহলে হচ্ছে ক্যাটের যখন আমরা অবজেক্ট তৈরি করছি তখন আমি চারটা অ্যাট্রিবিউট কেন দেবো? কারণ ডগের তো ইউনিট ফাংশন নাই, তাও কেন দিলাম? কে ছিল? কি কনফিউজ হয়েছো? জি ভাই, আমি আগেই বলছি যে কনফিউজ হওয়া যাবে না। এনিমেলকে ইনহেরিট করছে, তার মানে ডগের ভিতর এনিমেলের সব বৈশিষ্ট্য আছে, ঠিক না? এটা কি মানো? জি ভাই। তাহলে ডগের ভিতর যদি এনিমেলের সব বৈশিষ্ট্য থাকে, তাহলে ডগকে যখন আমরা ক্যাট ইনহেরিট করছি, তাহলে ডগের সব বৈশিষ্ট্য আবার কার ভিতরে আছে? ক্যাটের ভিতরে। তার মানে ক্যাটের ভিতরে ইউনিট ফাংশন আছে। জি ভাইয়া। তাহলে এখন বুঝতে পারছো যে ক্যাটের অবজেক্ট তৈরি করার সময় আমি কেন এই চারটা অ্যাট্রিবিউট দিয়ে দিলাম? ওকে, এখন আমরা দেখি যে আসলে সাকসেসফুলি অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। টার্মিনালকে ক্লিক করি। দেন আমরা যদি এখন ক্যাটের যে অবজেক্ট তৈরি করলাম, আমরা সঙ্গে সঙ্গে ডগের অবজেক্ট ক্রিয়েট করি। ডগকে তো এখন আমাদের এই টপিকটা বোঝানোর কথা আমরা ছিলাম পলিমরফিজম। এখন আমরা যদি তাহলে এখন কি করবে বলতো? সি এর সময় স্পিক কিভাবে কাজ করবে? সি এর আচ্ছা, যেহেতু ক্যাট হচ্ছে ডগকে ইনহেরিট করছে, ডগের ভিতর যেটা আছে ক্যাটের ভিতরেও ঠিক সেটাই থাকবে। তার মানে যখন আমরা সি এর স্পিক কে কল করবো, তখন কি এই যে ভেউ ভেউ প্রিন্ট হবে? কি বলো? তুমি কি বুঝতে পারছো? ভাই আরেকবার প্রশ্নটা। ওকে, আমরা সি এর একটা অবজেক্ট তৈরি করছি। দেখো সি একটু লক্ষ্য করো, সি হচ্ছে এনিমেলকে ইনহেরিট করছে, সি এর ভিতরে একটা ফাংশন তৈরি করছি আগেই। সি এর ভিতরে আমরা স্পিক নামক একটা ফাংশন তৈরি করছি, বা স্পিক করার একটা অ্যাকশন আছে। দেখো যে আমার কিন্তু এনিমেলের ভিতরেও স্পিক ছিল, ঠিক না? এই স্পিকের ভিতর ছিল মেকিং নয়েজ। এনিমেল কি করে? মেকিং নয়েজ করে। তারপরে যখন আমি ডগ ফাংশন লিখছি, ডগ এনিমেলের বৈশিষ্ট্য সব ধারণ করছে। এখন ডগের ভিতর যখন আমি স্পিক লিখছি, ঠিক সেম নামে একটা ফাংশন লিখছি, স্পিক এখানেও স্পিক, বাট জাস্ট এখানে ওর কাজটা ভিন্ন করে দিচ্ছি, ঠিক আছে? তারপরে তুমি দেখা যাবে যখন আমি ক্যাট নামক একটা অ্যাট্রিবিউট তৈরি করছি, তখন সে ডগকে ইনহেরিট করছে। দেন স্পিক নামক ফাংশন যখন আমি ডিফাইন করছি, তখন এর জাস্ট কাজটা ভিন্ন করে দিচ্ছি, ঠিক আছে? এখন আমার প্রশ্ন হলো যে আমি সি এর যে অবজেক্ট তৈরি করছি, ঠিক না? তো সি এর অবজেক্ট মানে কি? সি এর ভিতর সি এর তো বৈশিষ্ট্য আছেই, সে ডগেরও বৈশিষ্ট্য পাইছে। ডগ আর এখানকার মধ্যে যে আলাদা বৈশিষ্ট্য এনিমেলেরও বৈশিষ্ট্য সে ক্যাট পাইছে, ঠিক না? যখন আমি ওর অবজেক্ট তৈরি করি, আমার কথা কি বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে এখন আমি যখন সি ডট স্পিক করতেছি,
তাহলে সে কি করবে? সে কোন স্পিককে আসলে সে স্পিক বলতে কি বুঝবে? ওইটাই মিউ হবে। মিউ 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 ভেউ ভেউ না মেকিং নয়েজ, কোনটা হবে বলো তো? মিউ 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 হবে। তোমরা দেখো দেখো মিউ মিউ হয়েছে। তাহলে দেখো যে একই ধরনের অবজেক্টে তারা ইনহেরিট করছে তাদের যে বৈশিষ্ট্য, জাস্ট ফাংশনের নামও একই, বাট তাদের কাজ কি ভিন্ন। অর্থাৎ আমরা যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ একটা চেঞ্জ ফাংশন ডিফাইন করে দিলাম, মানে এই চেঞ্জ ফাংশন প্রতিটা আমরা যতগুলাকে ইনহেরিট করবো এই চেঞ্জ ফাংশন এরকমই লিখতে হবে এমনটা না। আমরা যদি ক্যাটের ভিতর মনে হয় যে আমরা চেঞ্জ ফাংশনটাকে একটু মডিফাই করবো, চেঞ্জ লিখে দিলাম, ঠিক আছে? তো সে চেঞ্জ করবে, বাট সে কি করবে? আমার একটু মাঠ এখন আমরা তাড়াতাড়ি স্ট্রিং এ কনভার্ট করে দিই, তাহলে যদি স্ট্রিং এই থাকবে ক্লাস তাহলে এখন কি ফাংশনে যখন আমরা চেঞ্জ ফাংশনটাকে কি মডিফাই করলাম, আমরা চেঞ্জ ফাংশনটা কি ড্রপ ফাংশনে যেরকম চেঞ্জ ফাংশন ছিল এখানে কি সেরকম চেঞ্জ ফাংশনটা একটু কি করলাম আমি মডিফাই করলাম। যখন আমি চেঞ্জ ফাংশন এখানে মডিফাই করলাম তখন আসলে সেই চেঞ্জ ফাংশনটা এটার মতো আর কাজ করবে না, আমরা এইখানে যেটা মডিফাই করছি সেভাবে কাজ করবে। কথা কি আমার বুঝে গেছে? ওকে, এখন আমরা যদি সি ডট চেঞ্জ ফাংশন, তাহলে তোমরা কি বুঝতে পারছো? জি ভাইয়া। তো এখন আমি এখানে কি করব, কালার কি ছিল? হোয়াইট না, কালারটা চেঞ্জ করছো সি ডট কালার কি, তাহলে এখন আমাদেরকে কি দিল প্রিন্ট করে দিলাম সি ডট কালারটা প্রিন্ট। মডিফাই করি, তাহলে এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমরা এরর খাবো, কারণ আমরা ওকে। তো দেখো যে একই রকম ফাংশন এখানেও স্পিক, এখানেও স্পিক, এখানেও স্পিক, বাট ক্লাস তারা ইনহেরিট করছে একটা ক্লাস অন্য একটা ক্লাসকে, বাট আমরা যখন চেঞ্জ করে দিচ্ছি তখন তার বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে একটা ফাংশন বাট তার রূপ ভিন্ন ভিন্ন ক্লাস অনুযায়ী হয়ে যাচ্ছে, এটাকেই পলিমরফিজম বলে। অর্থাৎ কোন একটা ক্লাসের একটা ফাংশন আমরা লিখে দিলাম মানে সারা জীবন ওই ক্লাসের ফাংশনটা ইনহেরিট করলাম, মানে যে ওই চেঞ্জ ফাংশন যে ওইরকম ভাবে ব্যবহার করতে হবে এমনটা না, আমরা ওটাকে মডিফাই করতে পারবো। কথা বুঝে গেছি? অর্থাৎ বিভিন্ন ক্লাসে বিভিন্ন ওই সেম নামে আমরা বিভিন্ন বিভিন্ন ক্লাস করাইতে পারবো। তো এই যে বহুরূপ সৃষ্টি হচ্ছে একটা ফাংশন বা একটা অ্যাক্টিভ রুটে, এটাকেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ বলা হবে বহুরূপতা বা পলিমরফিজম। ঠিক আছে? তো আশা করি যে তোমাদের পলিমরফিজম কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যে পলিমরফিজম কনসেপ্টটা কি,
যে আমরা একটা ফাংশন লিখে দিলাম একটা ক্লাসে, সেই ক্লাসটাকে ইনহেরিট করার পর আমাদের যে এই সেম জিনিসটাই পরের ক্লাসে ব্যবহার করতে হবে এমনটা না, আমরা এটাকে মডিফাই করতে পারি। যখন আমরা চেঞ্জটাকে মডিফাই করবো পরের ফাংশনে, তখন পরের ফাংশনে সেটা যেভাবে আমরা মডিফাই করবো সেভাবে তার রূপ প্রকাশ করবো। এই ফাংশনের চেঞ্জের রূপ আলাদা ছিল, আবার ঠিক পরের ফাংশনে যদিও সে ইনহেরিট করছে ডগকে, আলাদা বৈশিষ্ট্য তার ঠিকই আছে। আমরা যদি স্পিক নাই লিখতাম তাহলে সে হয়ে দেখাইতো, আলাদা বৈশিষ্ট্য তার ঠিক থাকবে, যেটুকু আমরা মডিফাই করবো সেটুকু বৈশিষ্ট্য তার নিজের বৈশিষ্ট্য হবে। ঠিক আছে, তো আশা করি যে তোমাদের পলিমরফিজম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। কি কারো কোনো প্রশ্ন আছে? তো কারো যদি কোনো প্রশ্ন না থাকে, ধরে নিলাম যে সবাই সব টপিক ক্লিয়ার। তো আজকে আমরা কি কি জিনিস শিখলাম, যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আসলে ক্লাস কি, অবজেক্ট কি, এই জিনিসটা বুঝতে শিখছি। অর্থাৎ ক্লাস মানে কি, শুধুমাত্র এই যে ক্লাস আমরা একটা ডিফাইন করতেছি, এই ক্লাস মানে শুধু একটা ডিজাইন। মেইন কাজ কখন শুরু হবে, যখন আমরা ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। তো ক্লাস কি একটা ডিজাইন, অবজেক্ট হচ্ছে তার বাস্তবে রূপ দেয়, অর্থাৎ বাস্তব ঘটনা ঘটে যখন আমরা তার অবজেক্ট তৈরি করি। তারপর আমরা শিখলাম কি ক্লাসের ভিতর দুটা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যাট্রিবিউট বা তার বৈশিষ্ট্যগুলো কি কি হইতে পারে, আর একটা মেথড তার অ্যাকশন গুলা কি কি হইতে পারে বা তার কাজগুলো কি কি হবে। যখন আমরা যেমন অ্যাট্রিবিউট বলতে কি, একটা কলামে কি কি বৈশিষ্ট্য থাকে, যে ওই কি কি জিনিসগুলো থাকে। যেমন একটা কলমে কোন কোম্পানির কলম, আমরা একটা কলম কিনতে গেলে সেটা আগে দেখি যে কোন কোম্পানির কলম, সে কোন কালারের লিখে, আসলে সে জেল পেন না বল পেন, এই বৈশিষ্ট্যগুলো আমরা খুঁজি। তারপর যখন আমরা অ্যাকশনে যাব, তখন আমরা কলমের ইনফোগুলো দেখার জন্য একটা অ্যাকশন তৈরি করে রাখছি, কলমের ইনফোগুলো চেঞ্জ করার জন্য কি করছি, অ্যাকশন তৈরি করে রাখছি। তো আমরা আজকে ক্লিয়ার হচ্ছে যে একটা ক্লাস বা একটা যে নকশা আছে আমাদের অবজেক্টের, সেই অবজেক্টের নকশাকে ক্লাস বলতে পারি। সেই ক্লাসের দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে অ্যাট্রিবিউট, একটা হচ্ছে মেথড। তারপরে হচ্ছে আমরা ইনিট মেথড কিভাবে একটা হচ্ছে ক্লাসের অবজেক্ট তৈরিতে হেল্প করে সেটা দেখলাম, অর্থাৎ ইনিট মেথড কিভাবে লাগে কনস্ট্রাক্টর কিভাবে একটা অবজেক্টকে গঠন করে দেয়, অর্থাৎ আমরা না চাইতেও সেটা কি করে দিবে, একটা ক্লাসের অবজেক্ট গঠন করে দিবে। কথা কি বুঝতে পারছো? তারপর আমরা দেখছি যে ইনহেরিটেন্স কিভাবে একটা অবজেক্ট আর একটা অবজেক্টের বৈশিষ্ট্যগুলো ধারণ করতে পারে। তারপর আমরা দেখছি যে একটা পলিমরফিজম, অর্থাৎ একটা ক্লাস যখন একটা অবজেক্টের বৈশিষ্ট্য ধারণ করলো, তার মানে সব বৈশিষ্ট্যগুলো তাকে ব্যবহার করতে হবে বা সেই বৈশিষ্ট্যগুলোতে কোনো চেঞ্জ করা যাবে না এমনটা না। পলিমরফিজমের যে পলিমরফিজম তার যে নীতিটা আছে, এই নীতির মাধ্যমে সে চাইলে একটা অবজেক্টের যে চেঞ্জ এবং বৈশিষ্ট্যটা আছে তার কিঞ্চিত পরিবর্তন করে সেটাকে তার নিজের মতো করে মডিফাই করতে পারে, এবং কি সে নিজের মতো করে তার বৈশিষ্ট্যকে অন্য ক্লাসে সাজাইতে পারে। এবং যার কারণে সে কি হয়ে যায়, এক ক্লাসে যদি সে চেঞ্জের বৈশিষ্ট্য একরকম হয়, তাহলে অন্য ক্লাসের চেঞ্জের বৈশিষ্ট্য আলাদা রকম হইতে পারে। এই যে এক এক ক্লাসে অন্যরকম তার রূপ তাকে মডিফাই করা যাচ্ছে, তার রূপ মডিফাই করা যাচ্ছে, এই বহুরূপতার জিনিসটাকে বলা হয় পলিমরফিজম। ঠিক আছে, তো আজকের ক্লাসটা খুব সংক্ষিপ্ত টপিক নিয়ে আলোচনা করা হয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড কে যদি তোমরা এক্সপ্লোর করো তাহলে আসলে এর ভিতরে আরো অনেক কিছু বলার আছে, কিন্তু আসলে আমাদের যে পরিকল্পনাটা আছে 9 দিনে একটা ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার করা আমাদের পক্ষে ততটা পসিবল হয় না। তোমরাও তো দেখো 9 দিনেই তোমাদেরকে প্রায় তোমরা সবাই হারাই গেছো, মাত্র 14 জন ক্লাসে। তো আমরা যদি লং করার প্ল্যানও করতাম তাহলে হয়তো বা 7 দিন পরে তোমাদের একজন কাকেও খুঁজে পাওয়া যাবে না, হয়তো বা 2-3 জন ক্লাসে জয়েন করবে। এই জন্য আমরা এটা কি করছি, ক্লাসটাকে শর্টলি মানে আমাদের ওয়ার্কশপটাকে শর্টলি শেষ করার জন্য জাস্ট তোমাদের সামনে ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তো আশা করি যে আজকের ক্লাসটা তোমরা সবকিছু বুঝে গেছো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সাপোর্ট ক্লাসে আসে হেল্প নিবা, এন্ড তারপরেও যদি কোনো রকমের হেল্প প্রয়োজন হয় তোমরা কন্টাক্ট করবা।
আর বিষয়গুলোকে আমি মানে আশা করবো যে তোমরা বিষয়গুলো আরো এক্সপ্লোর করে শেখার ট্রাই করবা।